হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাঙ্কার WBCS। আজ আমরা ভারতের ভূগোল শুরু করলাম। ভারতের ভূগোল আমরা ম্যাপের সাহায্যে একে একে প্রত্যেকটা চ্যাপ্টারকে কমপ্লিট করে নেব উইদিন 15 to 20 ডেজের মধ্যে। তারপর আমরা হিউজ কোশ্চেন প্র্যাকটিস করব। তো আজকের আমাদের প্রথম যে টপিক সেটা হলো ইন্ডিয়া অ্যান্ড ইন্ট্রোডাকশান বা ভারতের অবস্থান। ভারতের অবস্থানটা আমরা আজকে দেখে নেব এবং ইন্ডিয়া রিলেটেড যে সমস্ত ফ্যাক্টসগুলো আছে ইম্পর্ট্যান্ট সেগুলো দেখে নেব এবং তারপর পরবর্তী ভিডিওতে বা পরবর্তী টপিকে আমরা ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া ওটা দেখব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমাদের যে ভারত, আমাদের যে দেশ ভারত, এই ভারত কোন টেকটনিক প্লেটের মধ্যে অবস্থান করে? অনেক সময় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এটা এসে থাকে। দেখো এখানে পুরো পৃথিবীতে মোট 7টা মেজর প্লেট আছে। এই 7টা মেজর প্লেটের মধ্যে একটা অন্যতম প্লেট হলো ইন্ডিয়ান প্লেট বা ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট। তো অতএব আমাদের ভারতের যে ভূখণ্ড এটা ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট বা ইন্ডিয়ান প্লেটে অবস্থিত। মনে রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা ভারতের অবস্থানটা একটু দেখে নেব। এটা দেখার আগে আমাদেরকে কোনো একটা স্থানের অবস্থান নির্ণয় করার জন্য ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড মানে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা, এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার সাহায্যে আমরা কোনো একটা স্থানের অবস্থানটা নির্ণয় করতে পারি। অতএব ভারতের অবস্থানটা নির্ণয় করতে গেলেও আমাদেরকে এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার সাহায্যে আমরা এর অবস্থানটা নির্ণয় করব। এই দেখো, এই পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত যে রেখাগুলি আছে এগুলিকে আমরা অক্ষরেখা বলি এবং উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত যে রেখাগুলি এগুলিকে আমরা দ্রাঘিমা রেখা বলি। 0 ডিগ্রি অক্ষরেখাকে নিরক্ষরেখা বলে। এই দেখো 0 ডিগ্রি অক্ষরেখা, একে নিরক্ষরেখা বলা হয়। এই নিরক্ষরেখা আমাদের গ্লোব বা পৃথিবীকে দুটো গোলার্ধে বিভক্ত করছে। উপরের অংশকে আমরা নর্থ হেমিস্ফিয়ার বা উত্তর গোলার্ধ বলবো এবং দক্ষিণ দিককে আমরা সাউদার্ন হেমিস্ফিয়ার বা দক্ষিণ গোলার্ধ বলবো। ঠিক একই রকমভাবে 0 ডিগ্রি যে দ্রাঘিমা রেখা এও আমাদের এই পৃথিবীকে দুটো গোলার্ধে বিভক্ত করছে। একটা হচ্ছে পশ্চিম গোলার্ধ আর একটা হচ্ছে পূর্ব গোলার্ধ। তো এই হিসাবে যদি আমরা দেখি তো আমাদের ভারত, এই দেখো এটা উত্তর গোলার্ধে পড়ছে, আর এই হিসাবে দেখতে গেলে এটা এটা পূর্ব সাইডে পড়ছে, মানে উত্তর পূর্ব গোলার্ধে আমাদের ভারত অবস্থিত। আচ্ছা, ভারত পৃথিবীর 7ম বৃহত্তম দেশ। ভারত পৃথিবীর 7ম বৃহত্তম দেশ। তো সবচেয়ে বৃহত্তম দেশ কোনটি? না রাশিয়া সবচেয়ে বৃহত্তম দেশ এরিয়া অনুসারে। সেকেন্ড লার্জেস্ট কানাডা, থার্ড লার্জেস্ট USA, ফোর্থ লার্জেস্ট চায়না, ফিফথ লার্জেস্ট ব্রাজিল, সিক্সথ লার্জেস্ট অস্ট্রেলিয়া এবং 7th লার্জেস্ট কান্ট্রি হলো আমাদের ইন্ডিয়া। আচ্ছা, পৃথিবীর মোট আয়তনের 0.5% আমাদের ভারতে অবস্থিত এবং মোট স্থলভাগের, এটা ছিল মোট পৃথিবীর আর এটা হচ্ছে মোট স্থলভাগ, এটা ছিল স্থলভাগ এবং জলভাগের মধ্যে 0.5% আমাদের ভারতের ভূমি। আচ্ছা, মোট স্থলভাগের মধ্যে 2.05% টোটাল যে স্থলভাগ আছে তার টোটাল ল্যান্ড এরিয়া কত? না 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। জনসংখ্যার বিচারে ভারতে 17.2% লোক বসবাস করে। পৃথিবীতে যদি 100 জন লোক থাকে তার 17.2% ভারতের। বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হয়েছে। আগে সেকেন্ড ছিল, চায়না ফার্স্ট ছিল সবচেয়ে জনবহুল দেশ, কিন্তু বর্তমানে ভারত পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশে পরিণত হয়েছে।
এরপর আমরা ভারতের ল্যাটিটিউডিনাল এবং লংগিটিউডিনাল এক্সটেনশনটা দেখে নেব। তো আমরা প্রথমেই দেখেছি যে ভারত কোন গোলার্ধে অবস্থান করে, উত্তর এবং পূর্ব গোলার্ধে অবস্থান করে। এই পজিশনে ভারত আমাদের অবস্থান করে। তো ভারতের যে ল্যাটিটিউড বা অক্ষরেখাগুলো সেগুলো সবসময় কী হবে, সবসময় নর্থে হবে, এবং যে লংগিটিউডিনাল বা দ্রাঘিমা রেখাগুলো এগুলো হবে পূর্ব সাইডে, পূর্ব ইস্ট লেখা থাকবে। তো ভারতের অক্ষরেখার বিস্তার আমরা দেখে নেব। 8 ডিগ্রি 4 মিনিট 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, এটা এর ল্যাটিটিউডিনাল এক্সটেনশন বা অক্ষরেখার যে বিস্তার। এবং দ্রাঘিমা রেখার যদি আমরা বিস্তার দেখি 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে 97 ডিগ্রি 25 মিনিট ইস্টে। তো এই যে ল্যাটিটিউডিনাল এবং লংগিটিউডিনাল যে এর এক্সটেনশন, এর মধ্যে আমাদের ভারত কান্ট্রিটা বা ভারত দেশ অবস্থিত। এরপর দেখো, যেহেতু ভারত উত্তর গোলার্ধে অবস্থিত, তাই অক্ষাংশগত অবস্থানে উত্তর বা নর্থ লেখা হয়, যেটা আমি আগেই বলেছি, এবং মূল মধ্যরেখার সাপেক্ষে পূর্ব গোলার্ধে অবস্থিত, তাই দ্রাঘিমাংশগত অবস্থানের ক্ষেত্রে পূর্ব বা ইস্ট লেখা হয়। এটাই সেম। আচ্ছা, এবার আমরা ভারতের সবচেয়ে উত্তরতম পয়েন্ট, দক্ষিণতম পয়েন্ট, পূর্বতম পয়েন্ট এবং পশ্চিমতম পয়েন্টগুলো দেখে নেব। ভারতীয় মূল ভূখণ্ড মেনল্যান্ড ইন্ডিয়ার সবচেয়ে দক্ষিণতম অংশের নাম কন্যাকুমারী, সবচেয়ে উত্তরতম অংশের নাম ইন্দ্রাকুল, সবচেয়ে পশ্চিমতম অংশের নাম গুহার মোটার, এবং সবচেয়ে পূর্বতম অংশের নাম কিবিথু। এটা অরুণাচল প্রদেশে অবস্থিত, কন্যাকুমারী তামিলনাড়ুতে অবস্থিত, গুহার মোটার গুজরাতে অবস্থিত, এবং ইন্দ্রাকুল বর্তমানে যে আমাদের লাদাখ ইউনিয়ন টেরিটরি লাদাখে অবস্থিত। ভারতের উত্তরতম স্থান এগুলো দেখে নিয়েছি, তোমরা রিড করে নিতে পারো। দক্ষিণতম স্থান, আচ্ছা ভারতের দক্ষিণতম স্থান কী হবে, এ দেখো, যদি ভারতীয় মূল ভূখণ্ড বলে, ভারতীয় মূল ভূখণ্ড, তো এর দক্ষিণতম অংশ হবে কন্যাকুমারী। যদি ভারত বলে, তো ভারতের দক্ষিণতম অংশ হবে ইন্দিরা পয়েন্ট, যেটা গ্রেট নিকোবর আইল্যান্ডে অবস্থিত। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সব থেকে দক্ষিণতম যে দ্বীপটি আছে গ্রেট নিকোবর, এই গ্রেট নিকোবরের সব থেকে দক্ষিণে অবস্থিত এই ইন্দিরা পয়েন্ট। তো এই ইন্দিরা পয়েন্ট হলো আমাদের ভারতের সবচেয়ে দক্ষিণতম স্থলবিন্দু। এটাকে প্যাগমিলিয়ন পয়েন্টও বলা হয় অনেক সময়। ইন্দিরা পয়েন্ট বা প্যাগমিলিয়ন পয়েন্ট, সেম লোকেশন, সেম পয়েন্ট। এরপর আমরা কর্কটক্রান্তি রেখা। আচ্ছা, এই যে ল্যাটিটিউডগুলো আছে ভারতে, ল্যাটিটিউডাল আমরা এক্সটেনশন দেখেছি। ভারত 8 ডিগ্রি 4 থেকে 37 ডিগ্রি, আমরা এখানে দেখলাম 8 ডিগ্রি 4 মিনিট থেকে 37 ডিগ্রি 36 মিনিট এর ল্যাটিটিউডাল এক্সটেনশন। তো এই ভারতের মাঝ দিয়ে একটা কর্কটক্রান্তি রেখা বা যেটাকে আমরা ট্রপিক অফ ক্যান্সার বলে থাকি, কর্কটক্রান্তি রেখা ভারতের মাঝ বরাবর অবস্থিত এবং সমগ্র ভারতকে দুটো অংশে বিভক্ত করেছে ক্লাইমেট অনুসারে। ওটা আমরা ক্লাইমেটে দেখব। তো এই কর্কটক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে সেটা আমরা একটু দেখে নেব। দেখো, এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। এই কর্কটক্রান্তি রেখা প্রথমে গুজরাতের উপর দিয়ে গেছে। দ্বিতীয়, এ দেখো একটু অংশ আছে রাজস্থান 2, এখান থেকে এতটা হচ্ছে এমপি 3, ছত্তিশগড়ের একদম নর্দার্ন পার্ট, তো 4 ছত্তিশগড়, এটা হচ্ছে ঝাড়খণ্ড 5,
ছয়ে ওয়েস্ট বেঙ্গল, সাতে ত্রিপুরা, এটা ত্রিপুরা, এবং এটা হচ্ছে মিজোরাম। এই 8টা রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। এটা মনে রাখার ট্রিক্স আছে। তার মধ্যে একটা হলো কর্কট মিত্র গামছা ঝেড়ে পড়লো, মনে রাখতে পারো। মি মানে হচ্ছে মিজোরাম, ত্র মানে হচ্ছে ত্রিপুরা, গুজরাট, এমপি, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং রাজস্থান। এখানে আরও কিছু ফ্যাক্টস আছে, সেগুলো আমরা একটু দেখে নেব। এই যে কর্কটক্রান্তি রেখা, এই কর্কটক্রান্তি রেখা এই রাজস্থান যে স্টেট রয়েছে, এই রাজস্থান স্টেটের একদম দক্ষিণে অবস্থিত। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে যে কোন রাজ্যের দক্ষিণ দিক দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। তো তখন আমাদের উত্তর হবে কি না রাজস্থান। কোন রাজ্যের উত্তর অংশ দিয়ে বা মোস্ট নর্দার্ন রিজিয়ন দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, তো তখন এর আনসার হবে ছত্তিশগড়। দেখো ছত্তিশগড়, একদম ছত্তিশগড়ের উত্তর দিক দিয়ে এই কর্কটক্রান্তি রেখাটা গেছে, রাজস্থানের একদম দক্ষিণ দিক দিয়ে গেছে, এবং ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশ এদের মাঝ বরাবর গেছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, এখানে একটা নদী আছে, এর নাম হচ্ছে মাহি নদী। এই মাহি নদীকে কর্কটক্রান্তি রেখা দুবার কাটছে। অতএব এখান থেকে কোশ্চেন এসে থাকে যে মাহি নদী বা কর্কটক্রান্তি রেখা কোন নদীকে দুবার কাটছে। তো এর উত্তর হবে মাহি নদী। মনে রাখবে এটা। নেক্সট আমরা দেখব যে কর্কটক্রান্তি রেখা কোন কোন শহরের উপর দিয়ে বা কোন কোন ক্যাপিটাল সিটি, রাজ্যের ক্যাপিটাল সিটির উপর দিয়ে গেছে। তো যেমন একদম সঠিক উত্তর হবে রাঁচি। রাঁচি শহরের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, অতএব রাঁচি খুব গুরুত্বপূর্ণ। তাছাড়াও এখানে যেমন উদয়পুর, ত্রিপুরা, ঠিক আছে, এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। রাজস্থানের দক্ষিণ দিক দিয়ে, এগুলো তোমরা পড়ে নিতে পারো। আচ্ছা, নেক্সট 82.5 ইস্ট যে লঙ্গিটিউড আছে বা দ্রাঘিমা রেখা আছে, এটা ভারতের মাঝামাঝি গেছে। 82.5 লঙ্গিটিউড, এটা ভারতের মাঝামাঝি অবস্থান দিয়ে এটা গেছে। উত্তরপ্রদেশের মির্জাপুর, এলাহাবাদের কাছাকাছি, এবং এই 82.5 রেখার এই মির্জাপুরের যে সময়, এটাকে আমাদের ভারতের প্রমাণ সময় হিসাবে ধরা হয়। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, আইএসটি। এই আইএসটির সাহায্যে কী হয় না অফিসের সমস্ত কাজকর্ম পরিচালিত হয়। আচ্ছা, আইএসটি গ্রিনিচের সময় থেকে, গ্রিনিচ মানে কত, গ্রিনিচ হচ্ছে কি না 0 ডিগ্রি লঙ্গিটিউড, আর এটা হচ্ছে 82.5 এগিয়ে আছে গ্রিনিচ থেকে। আমরা জানি 1 ডিগ্রি লঙ্গিটিউডের জন্য 4 মিনিট সময়ের অন্তর হয়। অতএব 82.5 জন্য আমরা দেখব 5 ঘন্টা 30 মিনিট সময়ের অন্তর হবে। এর জন্য গ্রিনিচের যে টাইম, তার থেকে আমাদের ভারতীয় যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম 5.5 ঘন্টা এগিয়ে থাকে। কত না 5.5 ঘন্টা। এবং আমরা আমাদের ভারতের যদি লঙ্গিটিউডেনাল বা দ্রাঘিমার যে বিস্তার, সেটাকে যদি দেখি, 68.7 ইস্ট থেকে 97.25 ইস্টে অবস্থান করছে। এর তফাৎটা যদি আমরা দেখি 29 ডিগ্রির মতো হচ্ছে। তো আমরা জানি যে 1 ডিগ্রির জন্য 4 মিনিট সময়ের তফাৎ হয়। তাহলে 29 ডিগ্রির জন্য সময়ের কত হবে, 29 × 4 116 মিনিট, মানে 2 ঘন্টা। এর জন্য কি হয় না 2 ঘন্টা আগে সূর্যোদয় কোথায় হয়, অরুণাচল প্রদেশে। এই জন্য তো এর নাম অরুণাচল প্রদেশ, অরুণাচল।
তো 2 ঘন্টা আগে সূর্যোদয় কোথায় হয়ে যায়? অরুণাচল প্রদেশে। 2 ঘন্টা আগে সূর্যাস্তও হয়ে যায়। ঠিক একইভাবে গুজরাতে 2 ঘন্টা পর অরুণাচল প্রদেশে যদি 5টায় সূর্যোদয় হয়, তো গুজরাতে সূর্যোদয় হবে 7টার সময়। অরুণাচল প্রদেশে যদি 4টার সময় সূর্যাস্ত হয়ে যায়, তো গুজরাতে সূর্যাস্ত হবে 6টার সময়। কারণ এই লঙ্গিটিউড বা দ্রাঘিমা রেখার জন্য। এগুলো আমরা দেখে নিয়েছি। আচ্ছা, এই যে দ্রাঘিমা রেখা বা 82.5 ডিগ্রি যে লঙ্গিটিউড বা দ্রাঘিমা রেখা, যেটাকে আমরা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান হিসাবে ধরে নিচ্ছি, এটা ভারতের 5টা রাজ্যের মধ্য দিয়ে গেছে। 1 নম্বরে ইউপি, 2 মধ্যপ্রদেশ, 3 নম্বরে ছত্তিশগড়, 4 উড়িষ্যা এবং 5 অন্ধ্রপ্রদেশ। এটা মনে রাখার ট্রিক হলো ইউপি ইন কোমা। ইউপি এখন কোমাতে আছে। ইউপি মানে উত্তরপ্রদেশ, সি মানে ছত্তিশগড়, ও উড়িষ্যা, এ মধ্যপ্রদেশ এবং এ হলো অন্ধ্রপ্রদেশ। তো এই হিসাবে মনে রাখতে পারো। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য। আমরা বিস্তার দেখে নিচ্ছি। আচ্ছা, উত্তর থেকে দক্ষিণে ভারতের যে বিস্তার, এটা হচ্ছে 3214 কিলোমিটার, এবং পূর্ব থেকে পশ্চিমে যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 2933 কিলোমিটার। তাহলে তফাৎটা কত? 231 কিলোমিটার দৈর্ঘ্য বেশি উত্তর থেকে দক্ষিণে। আচ্ছা, ভারতের শেপটা কীরকম? চতুর্ভুজ আকৃতির মতো। অনেক সময় পরীক্ষায় দিয়ে থাকে যে ভারতের যে ম্যাপ, এটা কোন জ্যামিতিক শেপের মতো দেখতে। তো এর আনসার হবে চতুর্ভুজ, কোয়াড্রিল্যাটারালের মতো দেখতে। এরপর আমরা দেখে নেব ভারতের আয়তন। ভারতের আয়তন মনে রাখবে, এটা ল্যান্ড বাউন্ডারি কত? 15,106.7 কিলোমিটার এর ল্যান্ড বাউন্ডারি। আচ্ছা, এর ল্যান্ড যে বাউন্ডারি, 7টা দেশের সঙ্গে এর ল্যান্ড বাউন্ডারি শেয়ার করছে, 7টা দেশের সাথে। এই 7টা দেশ কি কি? পাকিস্তান, আফগানিস্তান, চায়না বা তিব্বত, নেপাল, ভুটান এবং মায়ানমার, বাংলাদেশ। আর 2টো দেশের সাথে ওয়াটার বাউন্ডারি শেয়ার করছে, একটা শ্রীলঙ্কা এবং দ্বিতীয় নাম্বার মালদ্বীপ। এটাও মনে রাখবে। এই দেখো, এই হচ্ছে আমাদের পাকিস্তানের সাথে বর্ডার। তো পাকিস্তানের সাথে ইন্ডিয়া 3,323 কিলোমিটার বর্ডার শেয়ার করছে। কটা রাজ্য আছে এখানে? এই যে বর্ডার লাইনটা, এটা কটা রাজ্যের মধ্যে বিস্তৃত? না, 5টা রাজ্যের মধ্যে বিস্তৃত। গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, এটা জম্মু কাশ্মীর, আর এটা হচ্ছে তিব্বত। 3টা রাজ্য এবং 2টা ইউনিয়ন টেরিটরি, মনে রাখবে। আচ্ছা, এই লাইনটার নাম কি? রেড ক্লিফ লাইন। এটাকে আমরা রেড ক্লিফ লাইন। ভারত যখন স্বাধীন হয়, স্বাধীনতার প্রাক্কালে যখন ভারত বিভাজন হয়, এই রেড ক্লিফের আন্ডারে এই লাইনটা ড্র করা হয়েছিল, এবং ওনার নাম থেকে এই রেখাটার নাম রেড ক্লিফ লাইন। তো এটা খুব গুরুত্বপূর্ণ। কটা রাজ্য, কত লেন, কি নাম, খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো, এই যে বর্তমান যে আমাদের লাদাখ ইউনিয়ন টেরিটরি, এর সবচেয়ে উত্তরতম যে অংশ, এর সাথে অ্যাটাচ হচ্ছে আমাদের আফগানিস্তান। এই আফগানিস্তানের সাথে ইন্ডিয়ার যে বর্ডার লাইনটা, এর নাম হচ্ছে ডুরান্ড লাইন। এর দৈর্ঘ্য হচ্ছে 106 কিলোমিটার, এবং যতগুলো দেশের সাথে ইন্ডিয়ার বর্ডার শেয়ার হচ্ছে, সবচেয়ে কম, তার মধ্যে সবচেয়ে কম হলো আফগানিস্তানের সাথে। বর্তমানে এটা আমাদের অধিকারে নেই, এটা এখন পাকিস্তান অকুপাইড কাশ্মীর, বা পাকিস্তান যে কাশ্মীর দখল করে রেখেছে,
ওর আন্ডারের মধ্যে পড়ে। এরপর আমরা দেখব চীনের সাথে যে বর্ডার। চীনের সাথে ভারতের কত কিলোমিটার বর্ডার আছে? ৩,৪৮৮ কিলোমিটার। ৩,৪৮৮ কিলোমিটার। এর যে বর্ডার লাইন, এর নাম কি? ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন কোটা স্টেটের মধ্যে আছে? না আমাদের লাদাখ, দ্বিতীয় নম্বর হিমাচল প্রদেশ, 3 উত্তরাখণ্ড, 4 সিকিম এবং 5 অরুণাচল প্রদেশ। তো এই যে ফ্যাক্টসগুলো, এগুলো খুবই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কি নাম, কত লেন্থ, কোটা রাজ্যের মধ্যে আছে। নেক্সট নেপাল। নেপালের সাথে ভারতের যে বাউন্ডারি লাইন, এর লেন্থ কত? না 1751 কিলোমিটার। কোটা রাজ্যের মধ্যে আছে? না একে হচ্ছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম। 1, 2, 3, 4, 5। তো নেপালের সাথেও 5টা রাজ্যের আমাদের সীমা শেয়ার হচ্ছে। এরপর আমরা দেখব ভুটান। ভুটানের সাথে ইন্ডিয়ার যে বর্ডার লাইন, তার লেন্থ কত? না 699 কিলোমিটার। এবং এখানে আমরা দেখছি মেনলি 4টা রাজ্য বর্ডার লাইন শেয়ার করছে। সিকিম 1, ওয়েস্ট বেঙ্গল 2, এটা হচ্ছে আসাম 3 এবং অরুণাচল প্রদেশ 4। এটাও হয়ে গেল। নেক্সট মায়ানমার দেখে নেব আমরা। এটা হচ্ছে মায়ানমার। মায়ানমারের সাথে ভারত বা মায়ানমারের যে এবং ভারতের যে বর্ডার লাইন, এর লেন্থ কত? 1643 কিলোমিটার। 1643 কিলোমিটার। কোটা রাজ্যের মধ্যে দিয়ে? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। 3-4টা। নেক্সট হলো আমাদের বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে বর্ডার, তার দৈর্ঘ্য কত? না 4096.7 কিলোমিটার। এটা হচ্ছে ম্যাক্সিমাম বর্ডার। যতগুলো আমাদের প্রতিবেশী দেশ আছে তাদের মধ্যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ম্যাক্সিমাম বর্ডার শেয়ার করছে। এর লেন্থ হচ্ছে 4096.7 কিলোমিটার। আচ্ছা, এর যে বর্ডার লাইন, এটারও নাম কিন্তু রেড ক্লিফ লাইন। এটা আমাদেরকে মনে রাখতে হবে, পরীক্ষায় এসে থাকে। পাকিস্তানের যে বর্ডার, পাকিস্তান ইন্ডিয়ার বর্ডার, এটার নামও রেড ক্লিফ লাইন। ইন্ডিয়া এবং বাংলাদেশের যে বর্ডার, এরও নাম রেড ক্লিফ লাইন। আচ্ছা, এই যে ইন্ডিয়া বাংলাদেশ যে বর্ডার, এ কোটা রাজ্যের মধ্যে এটা বিস্তৃত আছে? না নাম্বার 1 ওয়েস্ট বেঙ্গল 1, এ দেখো এইখানটা আছে একটু আসামের পার্ট এবং এইখানটা আছে আসামের পার্ট। তো আসাম 2, 3 হলো মেঘালয়, 4 ত্রিপুরা এবং 5 হলো মিজোরাম। এই 5টা রাজ্যের মধ্যে বর্ডার, ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার হচ্ছে, মানে বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার হচ্ছে। তো এখান থেকে কোশ্চেন আসতেই পারে, ভালো করে জিনিসগুলো মনে রাখার চেষ্টা রাখো। আচ্ছা, বর্ডারিং স্টেট এগুলো আমরা দেখলাম, তোমরা পড়ে নিতে পারো। বাংলাদেশের সাথে ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এগুলো দেখে নিতে পারো কী কী নাম। এরপর আমরা উপকূল রেখা বা কোস্টাল বাউন্ডারিটা আমরা দেখে নেব। আমরা দেখব ভারতের 9টা রাজ্যে আমরা কি সমুদ্র উপকূল পাবো এবং 2টো ইউনিয়ন টেরিটরি। এই 9টা রাজ্য হলো গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল। এবং এখানে আছে আমাদের ইউনিয়ন টেরিটরি পুদুচেরি এবং দমন দিউ, দাদরা নগর হাভেলি এখানে আছে। তো এইগুলো কি? এগুলো হচ্ছে ওয়াটার বাউন্ডারি, এগুলো শেয়ার করছে। আচ্ছা, গুজরাতের যে উপকূল রেখা বা কোস্টাল বাউন্ডারি, যে এর লেন্থ হলো বর্তমান রিভাইজ ডেটা অনুসারে
2340.6 কিলোমিটার। আগে ছিল এটা 1214। তো রিমেম্বার ইট, খুব গুরুত্বপূর্ণ। মহারাষ্ট্রের কোস্টাল লেন্থ কত? না, মহারাষ্ট্রের কোস্টাল লেন্থ 877.97 কিলোমিটার। আগে ছিল 652। গোয়ার নতুন উপকূলের লেন্থ 193.95 কিলোমিটার। আগে ছিল 160 কিলোমিটার। কর্ণাটক 343.3 কিলোমিটার। আগে ছিল 280 কিলোমিটার। কেরালার বর্তমানে কোস্টাল লেন্থ 600.15 কিলোমিটার। আগে ছিল 569 কিলোমিটার। তামিলনাড়ুর 1068.69, আগে ছিল 906। এগুলো পড়ে নেবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখে নাও লেন্থ অফ কোস্ট লাইন ইন ইন্ডিয়া। গুজরাতের যে কোস্ট লাইন এটা হচ্ছে ম্যাক্সিমাম। ভারতের যে নটা স্টেট এবং যে ইউনিয়ন টেরিটরি, মূল ভূখণ্ডের আমরা দেখেছিলাম নটা স্টেট এবং দুটো ইউনিয়ন টেরিটরি। এছাড়াও লাক্ষাদ্বীপ এবং আন্দামানেও আমরা কোস্ট লাইন আমরা দেখতে পাই। তো সেই হিসাবে দেখতে গেলে সবচেয়ে বড় কোস্ট লাইন দেখতে পাই আমরা গুজরাতে, এবং সবচেয়ে কম দেখতে পাই রাজ্যগুলির মধ্যে গোয়াতে। আর যদি আমরা আইল্যান্ডগুলো নিই তো ম্যাক্সিমাম পাবো আমরা অবভিয়াসলি আন্দামান নিকোবর আইল্যান্ডে, আর সবচেয়ে কম পাবো লাক্ষাদ্বীপে। তো কোস্ট লাইন লেন্থ কত? না, মেনল্যান্ড ইন্ডিয়ার 7870.51 কিলোমিটার, এবং যদি আইল্যান্ডগুলো বা দ্বীপগুলোর কোস্ট লাইন আমরা অ্যাড করি তো 3228.30 কিলোমিটার। তো টোটাল হয়ে যাবে 11,098.81 কিলোমিটার। খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ভারতে কোনো ইন্টারন্যাশনাল ল্যান্ড বর্ডার বা কোস্ট বর্ডার শেয়ার করছে না এরকম কতগুলো রাজ্য আছে? এগুলোকে মূলত কি বলা হয়? না, ল্যান্ড লক স্টেট। এরকম ল্যান্ড লক কতগুলো স্টেট আছে? না, 5টা আছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বরে পাঞ্জাব ল্যান্ড লক। দেখো, কোনো ইন্টারন্যাশনাল বর্ডার বা কোস্ট লাইন কোনো শেয়ার করছে না, এটা পাঞ্জাব। দ্বিতীয় মধ্যপ্রদেশ, তৃতীয় ছত্তিশগড়, চতুর্থ ঝাড়খণ্ড এবং পঞ্চম তেলেঙ্গানা। এই 5টা স্টেট কোনো ইন্টারন্যাশনাল ল্যান্ড বর্ডার বা কোস্ট লাইন শেয়ার করছে না। আচ্ছা, সীমান্তবর্তী রাজ্যের সংখ্যা, টোটাল সীমান্তবর্তী রাজ্যের সংখ্যা ল্যান্ড বর্ডার এবং সি বর্ডার যদি দেখা হয় তো মোট সীমান্তবর্তী রাজ্যের সংখ্যা 17, এবং জেলার সংখ্যা কত? না, 92, 92টা জেলা আছে, কোস্টাল বা বর্ডার ডিস্ট্রিক্ট আছে। আচ্ছা, ভারতে মোট কতগুলো দ্বীপ আছে? না, লেটেস্ট ডেটা অনুসারে ভারতে মোট 1382টির মতো দ্বীপ আছে এখন বর্তমানে। এরপর আমরা ভারতের কিছু পলিটিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন সম্পর্কে আমরা কিছু ফ্যাক্টস বা ডেটা আমরা দেখে নেব। আমরা জানি ভারতে এখন বর্তমানে 28টা অঙ্গরাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত প্রদেশ আছে। ক্যাপিটাল আমরা জানি নিউ দিল্লি। সবচেয়ে বড় ইউনিয়ন টেরিটরি হলো লাদাখ। সবচেয়ে ছোট ইউনিয়ন টেরিটরি হলো লাক্ষাদ্বীপ। আচ্ছা, প্রত্যেকটি রাজ্যে কি আছে? নির্বাচিত সরকার রয়েছে। প্রত্যেকটি রাজ্যে আছে নির্বাচিত সরকার, এবং ইউটিগুলির মধ্যে পুদুচেরি, দিল্লি এবং জম্মু কাশ্মীরে গিয়ে আমরা নির্বাচিত সরকার দেখতে পাই। এটাও খুব গুরুত্বপূর্ণ। এবং বাকি যে 5টা আমাদের ইউনিয়ন টেরিটরি আছে ওখানে কি আছে? ওখানে কি প্রেসিডেন্টের প্রত্যক্ষ শাসনাধীন বা রাষ্ট্রপতি ওখানে কি আছে? শাসন আছে, এবং রাষ্ট্রপতি একজন প্রশাসককে নিয়োগ করে থাকেন। আচ্ছা, নেক্সট 1956তে
স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টের দ্বারা বা বলে ভাষার ভিত্তিতে রাজ্যগুলিকে আবার নতুনভাবে রিঅর্গানাইজ করা হয়। কোন আইনের ভিত্তিতে? কোন আইনের বলে? স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট অফ 1956। এবং ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ হলো ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য। খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে পুদুচেরি বা পন্ডিচেরি, এই চারটা জেলা তিনটে রাজ্যে অবস্থিত। পুদুচেরি বা পন্ডিচেরি যে ইউনিয়ন টেরিটরি আছে আমাদের কেন্দ্রশাসিত যে অঞ্চল, এই তিনটে রাজ্যে অবস্থিত, চারটা জেলা। সবচেয়ে বড় জেলার নাম পুদুচেরি, তাই এর নাম হয়ে গেছে পুদুচেরি। অন্ধ্রপ্রদেশে এর যে জেলাটা অবস্থিত পুদুচেরির, এর নাম হচ্ছে ইয়ানাম। এবং তামিলনাড়ুর মধ্যে দুটো আছে, পুদুচেরি এবং করাইকাল। এবং মাহে নামে যে ডিস্ট্রিক্টটা রয়েছে ওটা কেরলের মাঝে অবস্থিত বা কেরালার মাঝে অবস্থিত। এগুলো অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ কলোনি এগুলো ছিল, ওই হিসাবে এগুলো এর কালচারটা সেম, তাই এগুলোকে একটা ইউনিয়ন টেরিটরির মধ্যে এগুলো রাখা হয়েছে। না হলে এগুলো যে স্টেটে অবস্থিত সেই স্টেটকে দিয়ে ঠিক আছে দেওয়া যেত বা ওগুলো মিলিয়ে দেওয়া যেত, কিন্তু ফ্রেঞ্চ কলোনি ছিল, কালচার একটু অন্যরকম, তাই ওদের কালচারকে বাঁচিয়ে রাখার ভারত সরকারের এইটুকুই প্রচেষ্টা। আচ্ছা, ভারতের সবচেয়ে নবীনতম রাজ্য কি? না, 2014 লাস্ট গঠিত হয় তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে তৈরি হয় তেলেঙ্গানা। এটাই হলো ভারতের বর্তমানে নবীনতম রাজ্য। এবং তাছাড়া 31 অক্টোবর 2019 আমরা জানি আগে জম্মু কাশ্মীর একটা পূর্ণ রাজ্য ছিল এবং এটাকে ভেঙে দুটো ইউনিয়ন টেরিটরিতে পরিণত করা হয়, জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরি এবং লাদাখ ইউনিয়ন টেরিটরি। এটাও খুব গুরুত্বপূর্ণ। কখন করা হয়? 31 অক্টোবর 2019। আচ্ছা, 26 জানুয়ারি 2020 দমন দিউ যুক্ত হয় দাদরা নগর হাভেলির সাথে। দমন দিউ এবং দাদরা নগর হাভেলি দুটো ইউনিয়ন টেরিটরি ছিল এবং এগুলোকে একটাতে মার্জ করা হয়। কবে করা হয়? কবে থেকে এগুলো এক হয়ে যায়? না, 26শে জানুয়ারি 2020 থেকে। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট যেমন যেগুলো পরীক্ষায় বারবার এসে থাকে, যেমন 2000 সালে কিছু নতুন রাজ্য তৈরি হয়েছিল, যেমন ঝাড়খণ্ড। বিহার ভেঙে ঝাড়খণ্ড তৈরি করা হয়েছিল 2000 সালে। মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় নামে নতুন রাজ্যের উদ্ভব হয়েছিল এবং উত্তরপ্রদেশ থেকে উত্তরাখণ্ডের জন্ম হয়। আচ্ছা, ভারতের সবচেয়ে বৃহত্তম রাজ্য কি? আয়তনের বিচারে এরিয়ার দিক থেকে যদি দেখা হয় তো ভারতের সবচেয়ে বৃহত্তম রাজ্য রাজস্থান। দ্বিতীয় স্থানে আছে এমপি এবং তৃতীয় স্থানে আছে মহারাষ্ট্র। গুরুত্বপূর্ণ। বৃহত্তম ইউনিয়ন টেরিটরি কী হবে? না, বৃহত্তম ইউনিয়ন টেরিটরি আন্দামান নিকোবর দ্বীপ। ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলো আমরা দেখে নেব। ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য হলো এরিয়া ওয়াইজ গোয়া, সেকেন্ড ক্ষুদ্রতম সিকিম এবং থার্ড ক্ষুদ্রতম ত্রিপুরা। আর যদি ইউনিয়ন টেরিটরিগুলোর মধ্যে দেখা হয়, কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে দেখা হয়, তো লাক্ষাদ্বীপ হলো সবচেয়ে ক্ষুদ্রতম। এরপর আমরা দেখে নেব ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি রাজ্যের সঙ্গে সীমানা স্পর্শ করছে। এখান থেকেও কোশ্চেন এসে থাকে। আমরা যদি একটু উত্তরপ্রদেশটা দেখি, দেখো এটা হচ্ছে উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশ বর্ডার শেয়ার করছে নাম্বার 1, এটা হচ্ছে উত্তরাখণ্ড। নাম্বার 1 উত্তরাখণ্ড। নাম্বার 2 হিমাচল প্রদেশের সঙ্গে সামান্য। নাম্বার 2 হিমাচল প্রদেশ। নাম্বার 3 হরিয়ানা
এটা হরিয়ানা, তো হরিয়ানার সাথেও বর্ডার শেয়ার করছে। নাম্বার 4 এটা হচ্ছে দিল্লি, দিল্লির সাথে বর্ডার শেয়ার করছে উত্তরপ্রদেশ। নাম্বার 5 রাজস্থান, এটা রাজস্থান। নাম্বার 6 একটা লম্বা বাউন্ডারি শেয়ার করছে মধ্যপ্রদেশের সাথে। নাম্বার 7 ছত্তিশগড়ের সাথে এই অঞ্চলটা, এবং ঝাড়খণ্ডের সাথে এই অঞ্চলটা, এবং বাকি পূর্ব সাইডটা বিহারের সাথে। তো টোটাল যদি আমরা দেখি না 9টা রাজ্যের সঙ্গে বর্ডার শেয়ার করছে আমাদের উত্তরপ্রদেশ। অতএব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো এভাবে মনে রাখার চেষ্টা রাখো। আচ্ছা, তাছাড়া আমরা যদি একটু আসামটাকে দেখে নিই, আসাম কোটা রাজ্যের সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে না? নাম্বার 1 ওয়েস্ট বেঙ্গল, অরুণাচল প্রদেশ 2, 3 নাগাল্যান্ড, 4 মণিপুর, 5 মিজোরাম, 6 ত্রিপুরা, 7 মেঘালয়। তো 7টা রাজ্যের সঙ্গে বর্ডার শেয়ার করছে, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সর্বাধিক রাষ্ট্র স্পর্শ করছে, সর্বাধিক রাষ্ট্র স্পর্শ করছে 4টি রাজ্য। মানে কোন রাজ্য ম্যাক্সিমাম দেশের সাথে বর্ডার শেয়ার করছে, কোন কোন রাজ্য? এরকম রাজ্য আছে 4টা, আমরা দেখে নেব। সিকিমটা দেখে নেব। দেখো, এটা হচ্ছে সিকিম। সিকিম পশ্চিম সাইডে নেপালের সাথে বর্ডার শেয়ার করছে, পূর্ব সাইডে ভুটানের সাথে, এবং উত্তর দিকে চীনের সাথে বর্ডার শেয়ার করছে। তো 3টে দেশের সাথে বর্ডার শেয়ার করছে সিকিম। দ্বিতীয় নম্বর আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলও দেখো, এর উত্তরবঙ্গ, উত্তরবঙ্গের পশ্চিম সাইডটা এই নেপালের সাথে বর্ডার শেয়ার করছে। উত্তর দিক বা উত্তর পূর্ব দিকটা এই ভুটানের সাথে বা ভুটানের সাথে বর্ডার শেয়ার করছে, এবং এর পুরো পূর্ব দিকটা বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করছে। তো অতএব নাম্বার সিকিম 3টে দেশের সাথে বর্ডার শেয়ার করছে। দ্বিতীয় নম্বর ওয়েস্ট বেঙ্গল 3টে দেশের সাথে বর্ডার শেয়ার করছে। 3 নম্বরে আমরা দেখে নেব অরুণাচল প্রদেশ। এই দেখো, অরুণাচল প্রদেশ এও কিন্তু 3টে দেশের সাথে বর্ডার শেয়ার করছে। 1 নম্বরে ভুটান, এদিকটা ভুটানের সাথে, এদিকটা চায়নার সাথে এতটা পর্যন্ত, এবং বাকিটা এই অংশটা মায়ানমারের সাথে। এছাড়াও আমরা লাদাখ নামে যে আমাদের ইউনিয়ন টেরিটরিটা আছে, লাদাখ, এটাও দেখো 3টে দেশের সাথে বর্ডার শেয়ার করছে। এখানে আফগানিস্তান আছে, এটা চায়না, এবং আফগানিস্তান, পাকিস্তান এবং চায়না, এই 3টে দেশের সাথে বর্ডার শেয়ার করছে। অর্থাৎ এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। নেক্সট, সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য বা কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি, মোস্ট পপুলাস স্টেট অফ ইন্ডিয়া? তো উত্তর হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি, তারপর মহারাষ্ট্র, বিহার এবং ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল আর আমাদের র্যাঙ্ক 4th অ্যাকর্ডিং টু পপুলেশন। সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য, সবচেয়ে কম জনসংখ্যা কোন রাজ্যে? সিকিমে। তারপর মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং গোয়া। আচ্ছা, ভারতে কতগুলো জেলা আছে বর্তমানে? অনেকেই হয়তো জানো, অনেকেই হয়তো জানো না। তো এই দেখে নাও, ভারতে মোট বর্তমানে 800টি, প্রায় 800টি জেলা আছে এখন বর্তমানে। ভারতের জেলার সংখ্যা 800টি। ম্যাক্সিমাম ডিস্ট্রিক্ট কোন রাজ্যে আছে? না, উত্তরপ্রদেশে 75টি জেলা আছে বর্তমানে। উত্তরপ্রদেশের জেলার সংখ্যা 75টি। সবচেয়ে কম জেলা কোন রাজ্যে? গোয়াতে। গোয়াতে মাত্র 2টি জেলা। আচ্ছা, লার্জেস্ট ডিস্ট্রিক্ট এরিয়া ওয়াইজ সবচেয়ে বড় জেলার নাম কি? না, কচ্ছ। গুজরাতের যে কচ্ছ নামে একটি বা কচ্ছ নামে যে জেলাটি, সেটা হলো আয়তন অনুযায়ী ভারতের সবচেয়ে বড় জেলা। এবং যদি জনসংখ্যা দেখা হয়, জনসংখ্যার বিচারে বর্তমানে ভারতের সবচেয়ে বড় জেলা হলো উত্তর 24 পরগনা।
2011 সেন্সাস অনুসারে যদি দেখা হয়, সেই হিসাবে থানে, মহারাষ্ট্রের যে থানে ডিস্ট্রিক্ট ছিল, সেটা ছিল মোস্ট পপুলাস ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া, ভারতের সবচেয়ে জনবহুল জেলা। কিন্তু 2014 সালে একে দুভাগ করা হয়, তাহলে সেই হিসাবে উত্তর 24 পরগনা বর্তমানে ভারতের সবচেয়ে জনসংখ্যাবহুল জেলা। সবচেয়ে ছোট জেলা মাহে। এটা পুদুচেরির একটা ডিস্ট্রিক্ট। এই মাহে হলো ভারতের সবচেয়ে এরিয়া ওয়াইজ ছোট জেলা। আচ্ছা, লিস্ট পপুলাস ডিস্ট্রিক্ট, জনসংখ্যা হিসাবে ভারতের সবচেয়ে ছোট জেলা কী হবে না, জনসংখ্যা অনুযায়ী ভারতের সবচেয়ে ছোট জেলা দিবাং ভ্যালি, অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালি। এখানে প্রতি স্কোয়ার কিলোমিটারে 1 জন করে মানুষ বসবাস করে। তো এগুলো দেখা হয়ে গেল। এরপর আমরা ভারতের কিছু ডিসপিউটেড বা ভারতের সঙ্গে ভারতের প্রতিবেশী দেশের কিছু ডিসপিউটেড টেরিটরি আছে বা কিছু বিবাদিত কিছু সমস্যা আছে, সেই টেরিটরিগুলো আমরা দেখে নেব। মেনলি আমাদের কাশ্মীর সমস্যা সবচেয়ে বড় প্রবলেম। এই যে বর্তমান এই যে আমরা কাশ্মীর দেখছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাশ্মীরের ম্যাপ, কিন্তু যে এই যে আউটার যে বাউন্ডারি, এই যে এটা ভারতের এখন আন্ডারে নেই। এর একটা বড় পোর্শন পাকিস্তান কবজা করে রেখেছে। এর একটা হিউজ এরিয়া এদিকে পূর্ব দিকে চীন দখল করে রেখেছে এবং উত্তর দিকেও কিছুটা অংশ চীন দখল করে রেখেছে। তো এটাকে আমরা বলি পাকিস্তান অকুপাইড কাশ্মীর। আচ্ছা, এর মাঝে পাকিস্তানের সাথে ইন্ডিয়ার বর্তমান যে লাইনটা ড্র করা আছে, এর নাম হচ্ছে লাইন অফ কন্ট্রোল, এবং চীনের সাথে যে লাইনটা বর্তমানে ড্র করা আছে, এর নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এটা দেখো, এটা হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার, এটা এখন ভারতের আন্ডারে আছে। এই দেখো, এখানে জজিলা পাস, কার্গিল, NJ9842, এটা একটা পয়েন্ট সিয়াচেন গ্লেসিয়ারে, খুব গুরুত্বপূর্ণ। এটা সিয়াচেন গ্লেসিয়ার, এটা কারাকোরাম পাস। আচ্ছা, এটি কি সকসম ভ্যালি, এটা পাকিস্তান টেরিটরি ceded by Pakistan to China in 1963, চায়নাকে দিয়ে দিয়েছে। যাই হোক, এর রিলেটেড কিছু ইস্যু আছে। তো এর যে পয়েন্টগুলো, এগুলো খুব গুরুত্বপূর্ণ। লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, অক্সাই চীন, কারাকোরাম পাস, সিয়াচেন গ্লেসিয়ার, সকসম ভ্যালি, এবং এখানে কিছু যেমন পেট্রোল পয়েন্ট 14, গালওয়ান ভ্যালি, আমরা দেখেছিলাম এখানে একটা ইনসিডেন্ট হয়েছিল, প্যাংগং তোসো লেক, এই সমস্ত জিনিসগুলো আছে। এগুলোর থেকে কিন্তু এই ডিসপিউটেড টেরিটরি থেকে কোশ্চেন কিন্তু এসে থাকে, অতএব রেডি থাকো। পাকিস্তানের সাথে আর একটা আমাদের ডিসপিউট আছে, এটা হচ্ছে স্যার ক্রিক। এটাই দেখো, গুজরাতের এই অঞ্চলে অবস্থিত। অ্যাকচুয়ালি এখানে এটা হচ্ছে স্যার ক্রিক। পাকিস্তান বিলিভ করে কি যে 24 जो প্যারালাল, ওটা হচ্ছে কি পাকিস্তান এবং ইন্ডিয়ার এই গুজরাট স্টেটের মধ্যে এটা হচ্ছে বর্ডার, ওরা ভাবে। ওই হিসাবে দেখতে গেলে এই যে সবুজ লাইন, এই সবুজ লাইনটা হবে ইন্ডিয়া এবং পাকিস্তানের বর্ডার লাইন, এবং এই যে এখানে যে জলভাগ আছে, এর পুরোটার অধিকার হবে পাকিস্তানের। পাকিস্তান এটা ক্লেম করে। ইন্ডিয়া ক্লেম করে কি যে না, এটা ঠিক নয়, এই যে লাল লাইন, এটাকে ইন্ডিয়া মানে যে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে বর্ডার লাইন। এই নিয়ে কি আছে, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে ডিসপিউট আছে। স্যার ক্রিক, অনেক সময় কোশ্চেন এসে থাকে স্যার ক্রিক থেকে, বা 24 প্যারালাল কোন দুটো দেশের মাঝে অবস্থিত, অপশান দিয়ে দেবে, ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া চায়না, ইন্ডিয়া বাংলাদেশ, ইন্ডিয়া শ্রীলঙ্কা, এখান থেকেও কোশ্চেন এসে থাকে।
তাছাড়া আরেকটা সমস্যা হলো নেপালের সাথে, সেটা হচ্ছে কালাপানি লিপুলেক লিম্পিয়াধুরা ডিসপিউট নেপালের সাথে। এখানে একটা কালী নদী আছে, এই কালী নদী এটা নিয়ে মেন সমস্যা ইন্ডিয়া এবং নেপালের মধ্যে। ব্রিটিশ ইন্ডিয়াতে বা ব্রিটিশ যখন রাজ করত তখন একটা ট্রিটি হয়েছিল, ট্রিটি অফ সগৌলি। এই সগৌলি ট্রিটি অনুসারে এটা ডিসাইড হয়েছিল যে যে কালী নদীর পশ্চিম অংশ ইন্ডিয়ার টেরিটরি থাকবে, ইন্ডিয়ার দখলে থাকবে, এবং কালী নদীর পূর্ব দিকের অংশ নেপালের টেরিটরি থাকবে। কিন্তু এটা চিহ্নিত করা থাকেনি যে কালী নদীর অরিজিন কোথায়। ইন্ডিয়া মানে যে কালী নদীর অরিজিন এই কালাপানি লিপুলেক এই রিজিয়ন থেকে হয়েছে, অতএব এই রিজিয়নটা ইন্ডিয়ার দখলে থাকবে এবং ইন্ডিয়া বর্তমানে এটা দখল করে আছে। কিন্তু নেপাল মনে করে যে না, নেপাল মনে করে কালী নদীর অরিজিন এই লিম্পিয়াধুরা পাস থেকে হয়েছে, এদিক থেকেও একটা কিন্তু জলধারা আসছে, ও এটাকে অরিজিনাল কালী নদী মনে করে যে এটাই হচ্ছে এখান থেকে কালী নদীর অরিজিন হয়েছে এবং এদিক দিয়ে হয়ে আসছে। এবং তারপর তো সেই হিসাবে নেপাল ক্লেম করে যে এটা হচ্ছে এই টেরিটরিটা বা এই অঞ্চলটা কালী নদীর পূর্ব দিকে অবস্থিত, অতএব এর অধিকার আমাদের হওয়া উচিত। এটা একটা ডিসপিউট। মাঝে মাঝে ওদের ইলেকশনের টাইমে বা কোনো রাষ্ট্রবাদী কট্টর রাষ্ট্রবাদী যখন নেতা মাঝে মাঝে এই সমস্ত ইন্ডিয়ার বিরুদ্ধে কমেন্ট এগুলো দিয়ে থাকে বা তুলে থাকে। আচ্ছা, আরেকটা সমস্যা হলো শ্রীলঙ্কার সাথে কাচ্ছাথিবু আইল্যান্ড। এই দেখো, এটা হচ্ছে আমাদের তামিলনাড়ু স্টেট, এটা রামেশ্বরম, এটা পাম্বন আইল্যান্ড, এখানে পাম্বন আইল্যান্ড, অ্যাডাম ব্রিজ আছে এখানে। আচ্ছা, এখানে একটা আইল্যান্ড আছে, এর নাম হচ্ছে কাচ্ছাথিবু দ্বীপ বা কাচ্ছাথিবু আইল্যান্ড। অনেক সময় ভারতের যারা মৎস্যজীবী, আগে এখানে মৎস্য শিকার করতো ভারতীয় মৎস্যজীবীরা, কোনো সমস্যা থাকেনি। কিন্তু এটা যখন 19 মনে হয় 73 এরকম টাইমে এটা পাকিস্তান শ্রীলঙ্কাকে দিয়ে দেওয়া হয়, এই দ্বীপটা দিয়ে দেওয়া হয়। এবং তারপর থেকে এরা ক্লেম করে যে এখানকার যে মাছ ধরার রাইট ওদের হওয়া উচিত। সেই হিসাবে ভারতীয় মৎস্যজীবীরা যখন মৎস্য শিকার করতে যায় বা মাছ ধরতে যায়, তখন যদি ওদের টেরিটরিতে ঢুকে যায় বা কোনো কারণবশত ভুলবশত যদি ওদিকে চলে যায়, তো ওদেরকে বিভিন্ন রকম টর্চার করে, বিভিন্ন রকম কেস, এই সমস্ত সমস্যা। এবং এটা একটা, এবং তামিলনাড়ুর ভোট ব্যাঙ্ক পলিটিক্সে এটা একটা বার্নিং ইস্যু, এটা নিয়ে যে ভারত সরকার কেন দিয়েছিল আগার এই সকল এগুলো হয়ে থাকে। অতএব এটা আমাদের জন্য অত ইম্পর্টেন্ট নয়, আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই আইল্যান্ড, যে এর ডিসপিউট কার মধ্যে আছে, ভারত এবং শ্রীলঙ্কার সাথে কাচ্ছাথিবু আইল্যান্ড, এবং কোথায় অবস্থিত। এটা পল্ক বে, এটা হচ্ছে মান্নার উপসাগর, এবং এটা হচ্ছে পল্ক স্ট্রেট। এই লোকেশানগুলো মনে রাখবে, এগুলো পরীক্ষায় কিন্তু খুব এসে থাকে। একটা ডোকলাম, এই ডোকলাম চুম্বি ভ্যালি, এর যে লোকেশানগুলো এগুলো আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ট্রানজাংশন পয়েন্ট, এদিকে ভুটান, এদিকে ইন্ডিয়া, এদিকে হচ্ছে চায়না। আর এখান থেকে আমাদের যে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক খুব ক্লোজ, এই জন্য ইন্ডিয়া এখানে চায়নার কোনো রকম এগ্রেশন বা কোনো রকম কিছু দেখতে পেলে ইন্ডিয়া অ্যালার্ট হয়ে যায়, কারণ আমাদের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক খুব কাছে, এবং চায়না বারবার ঠিক আছে এদিকে তাকিয়ে থাকে। যাই হোক, ওর মনসা কি কে জানে। আচ্ছা, বাংলাদেশের সাথে কিছু সমস্যা আছে, যেমন ছিটমহল সমস্যা আছে, যেমন 3 বিঘা করিডোর। এটা কোচবিহার ডিস্ট্রিক্টের ঠিক নিচের অংশে, এটা হচ্ছে বাংলাদেশ। এবং এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ইন্ডিয়ার টেরিটরি এগুলো, আর এইটা মাঝে ঢুকে গেছে বাংলাদেশের টেরিটরি।
এটা পুরোটাই হচ্ছে ইন্ডিয়া। তো এদের যাওয়া আসার জন্য একটা কি এগ্রিমেন্ট হয়, যে 3 বিঘার একটা করিডোর ওদেরকে দেওয়া হয় বাংলাদেশের লোককে যাতায়াত করার জন্য। এটা হচ্ছে কি 3 বিঘা করিডোর। তো 3 বিঘা করিডোর কাদের মধ্যে, ইন্ডিয়া এবং বাংলাদেশ এগ্রিমেন্ট কাদের মধ্যে হয়েছিল, এই রিলেটেড কোশ্চেন এসে থাকে। আচ্ছা, ইন্ডিয়া চায়নার আরও কিছু সমস্যা আছে। যেমন চায়না ক্লেম করে কি, এই যে অরুণাচল প্রদেশ, যে এই অরুণাচল প্রদেশ এটা ইন্ডিয়ার পার্ট নয়। ইন্ডিয়ার পার্ট নয় মানে অ্যাকচুয়ালি যে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে যে বর্ডার লাইন, ওর নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। তো চায়না মনে করে যে ম্যাকমোহন লাইনটার, এটা হচ্ছে ম্যাকমোহন লাইন, অতএব এই অরুণাচল প্রদেশ সম্পূর্ণ আমাদের। এবং ওরা বিভিন্ন রকম, এখানে বিভিন্ন রকম আর্মি অ্যাগ্রেশন, কনস্ট্রাকশন, এই সকল জিনিস ওরা করে থাকে এবং মাঝে 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 ইন্ডিয়াকে উত্তেজিত করে থাকে। এবং এর যে ইস্যু, এটাকেও বিভিন্ন ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনে তোলার চেষ্টা করে, বা যাই হোক ক্লেম করে। করলেই কি পেয়ে যাবে অত সোজা? তো ঠিক আছে, এই পর্যন্তই ছিল। আচ্ছা, এর